ওকে, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। আমরা কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায় গ্যাসের এই চ্যাপ্টারটি পড়তেছিলাম এবং আমরা এখানকার অতি সংক্ষিপ্ত প্রথম 7টা প্রশ্ন অলরেডি সলিউশন করে ফেলেছি। এখন আমরা এখানকার 8, 9, 10 চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রোর এই 3টা সূত্র দেখব এবং এই 3টা সূত্র দেখা হয়ে গেলেই সাথে সাথে আমাদের অনেক ডিমান্ডেবল এবং খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বোর্ডে প্রতিবারই আসে এমন একটি কোশ্চেন, পিভি ইকুয়াল টু এনআরটি, এই বিশ্ববিখ্যাত সমীকরণের প্রমাণটাও দেখে ফেলবো। তো আমি চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রোর সূত্রতে ডিরেক্টলি চলে যাব এবং তার সাথে একটু বলে রাখবো এই পিডিএফ আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে আশা করি পেয়ে যাবেন। যে কেউ, আপনারা যারা আমার ডিরেক্ট স্টুডেন্ট আছেন কিংবা যারা বাইরের কোনো পলিটেকনিক থেকে ভিডিও দেখছেন, তারাও কিন্তু চাইলে এই পিডিএফটি নামিয়ে পড়াশোনা করতে পারবেন। তো ফাইন, এখন আমি চলে এসেছি চার্লসের সূত্রতে। তো চার্লসের সূত্র এখানে লেখা আছে খুবই ভালোভাবে। তার আগে আমি আপনাদের ভয় দূর করে সহজে সিম্পলে একটুখানি চার্লস বয়েলস এবং অ্যাভোগাড্রোর দাদুর যে 3টা সূত্র আছে সেই 3টা সূত্রর ব্যাখ্যা দিয়ে দিব। তো দেখেন, আপনারা অলরেডি পিভি ইকুয়াল টু এনআরটি এটার যেই ইম্পর্টেন্স, তারা যারা শুরুর ভিডিওগুলো থেকে দেখে আসছেন তারা অলরেডি বুঝে গেছেন যে পুরা চ্যাপ্টারটাই দাঁড়িয়ে আছে পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণের উপরে। ঠিক আছে, তো এখন দেখেন আমি চার্লস দাদু, বয়েল দাদু, অ্যাভোগাড্রো দাদুর প্রত্যেকের পাশেই পিভি ইকুয়াল টু এনআরটি লিখে রেখেছি। তাহলে 3টা সূত্রই আমরা এই একটা সমীকরণ থেকে ফাইন্ড আউট করে ফেলতে পারবো। ঠিক আছে, তা এখন আমরা আসলে জানবো শুরুতে চার্লস দাদু কিভাবে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে এই সূত্রটা আসলে বের করছে। আসলে চার্লস দাদু এটা থেকে বের করে নাই, বরং চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রো দাদু থেকেই আসলে এই সূত্রটা আবিষ্কার হয়েছে। তো আমি আপনাদের বোঝার শুরুতে আগেই এই সূত্র থেকে দেখাই দিই কেমনে কি হয়েছে। তো আমরা অলরেডি জানি এই সূত্রের পি হলো আমাদের চাপ, যেটা গ্যাস যে পাত্রে রাখা হয় সেই পাত্রের গায়ে প্রদান করে, প্রতিটা দেয়ালে দেয়ালে প্রদান করে সেই চাপ। আয়তন, আপনি যেই গ্যাসটাকে একটা পাত্রে রাখছেন সেই পাত্রের আয়তন, কিংবা যেই বাক্সে রাখছেন সেই বাক্সের আয়তন। এন হলো গ্যাসের পরিমাণ, যেটা আমরা মোল সংখ্যা বলে থাকি, মোল সংখ্যা দিয়ে বের করি। ঠিক আছে, টি হলো আমার টেম্পারেচার, যেই টেম্পারেচার বা তাপমাত্রা আপনি গ্যাসকে প্রদান করছেন, গ্যাস যেই তাপমাত্রাকে রাখছেন গ্যাসটিকে, সেই তাপমাত্রা হলো টি। এবং আর হলো আমাদের একটা কনস্ট্যান্ট কিংবা ধ্রুবক, যেটাকে আমরা বলে থাকি মোলার গ্যাস ধ্রুবক। তো আমরা প্রতিটা সিম্বলের অর্থ জানলাম। এটা আমি সম্ভবত আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড ভিডিওটাতে অলরেডি বলে এসেছি। তো ওই ভিডিওটা দেখলেও আপনারা এই সমীকরণ সম্পর্কে আরো ইজি কনসেপ্ট নিতে পারবেন। ঠিক আছে, তো এখন দেখি পিভি ইকুয়াল টু এনআরটি থেকে চার্লস দাদু আসলে কি করলো। চার্লস দাদু করেছে কি, চার্লস দাদু এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের শুধুমাত্র আয়তন ভি এবং পরম তাপমাত্রা যে টিটা আছে এই ভি এবং টি এর মাঝখানে সম্পর্ক দেখাইছে। চার্লস দাদু বলেছে আর তো কনস্ট্যান্ট, আর তো আর কখনো চেঞ্জ হবে না, তাই না? এই আর এর তো একটা নির্দিষ্ট মানও আছে। আমি অলরেডি বলেছি আর এর মানটা এরকম, আর এর মান 8.314 জুল কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1, এমন একটা মান। তার মানে এটা আজীবন, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, তখনও আর এর মান এটাই থাকবে, এটা নির্দিষ্ট, এটা নিয়ে কোনো কথা বলার কিছু নাই। তাহলে আর তো ভাব, আর নিয়ে টেনশনের কিছু নাই, কোনটারই আর নিয়ে কোনো টেনশন নাই। তো চার্লস দাদু কি করছে, চার্লস দাদু ভি এবং টি এর মধ্যে একটা সম্পর্ক দেখাইছে। ঠিক আছে, তো চার্লস দাদু ভি এবং টি এর একটা সম্পর্ক দেখাইছে। তাহলে কারদের মধ্যে সম্পর্ক দেখায় নাই, বাকি কে থাকছে? আমাদের পি আঙ্কেল এবং এন আন্টি। ঠিক আছে, এরা ছিল বাকি। ও বলছে, চার্লস আঙ্কেল বলছে, যদি কোন একটা সিস্টেমের চাপ পি এবং মোল সংখ্যা বা ওই গ্যাসের পরিমাণ এন স্থির থাকে, স্থির মানে কি, ধ্রুবক থাকে, যে এই মোলার গ্যাস ধ্রুবকের মতো যদি ধ্রুবক থাকে, যদি আর কি বাংলা ভাষায় বললে কি, যেগুলো যদি এগুলো পরিবর্তন না হয়, এগুলা ঠিকঠাক আছে, জায়গা মতো আছে, এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এগুলা পরিবর্তন হবে না, স্থির থাকবে, এরা ধ্রুবক থাকবে। যদি থাকে তাহলে আমাদের চার্লস দাদু বলেছে একটা গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক হবে, ভি ইজ প্রপোর্শনাল টু টি। ঠিক আছে, অর্থাৎ যদি আপনি ভি কে বাড়ান, যদি আপনার ভি বাড়ে তাহলে আপনার টি বাড়বে, আয়তন বাড়লে তাপমাত্রা বাড়বে। যদি আপনার আয়তনটা কমে যায় আপনার তাপমাত্রাটাও কমে যাবে। ঠিক আছে, সিম্পল ভাষায় এই ছিল আমার চার্লস দাদুর বিশ্ববিখ্যাত সূত্র, যা চার্লসের সূত্র নামে পরিচিত।
ওকে ফাইন। তো এখন দেখেন এখানে আসলে এই যে যেই কথাটা বললাম সেটাই সুন্দর করে বলছে, যদি আপনার চাপটা থাকে স্থির, স্থির চাপে নির্দিষ্ট ভরের, যদি ভর নির্দিষ্ট থাকে তার মানে সেটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, চাপ পি এবং যদি মোল সংখ্যা এন ধ্রুবক থাকে তাহলে আয়তন এবং টি, আয়তন এবং টি এর মাঝখানে সম্পর্ক হবে ভি সমানুপাতিক টি। ঠিক আছে, তো এই হলো আপনাদের চার্লসের সূত্র। আপনারা যদি চান ডিরেক্ট এই সূত্র, যেখানে ব্লু পেন দিয়ে দেওয়া আছে, এই সূত্র লেখার পরে ডিরেক্ট এই লাইনও লিখে দিতে পারেন। পাশে একটু কষ্ট করে, যেমন আমি লিখছি এনপি স্থির ধ্রুবক পরিবর্তন না হয়, আপনারা একটু কষ্ট করে ব্র্যাকেট দিয়ে এখানকার যে এন, এই যে এখানকার যে এন আর পি যে স্থির থাকে সেটা একটু লিখে দিন। আর নিয়ে কিছু লিখতে হবে না, এটা দুনিয়ার ছোট থেকে বড় সবাই জানে যে আর আসলে কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা নিয়ে লিখতে হবে না। আপনি কি করবেন, পি এবং এন স্থির থাকবে, তাহলে ভি টি এর সাপেক্ষে সমানুপাতিক হারে পরিবর্তন হবে, এই জিনিসটা লিখে দেবেন। আপনারা এইটা লেখার পরে ডিরেক্ট এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। মাঝখানের এইগুলা যে বর্ণনা দিচ্ছে সেগুলা না লিখলেও ঝামেলা নাই। ঠিক আছে, এই গেল আমার চার্লসের সূত্র, যেটা এক্স্যাক্টলি ছিল এটা, যে আয়তন টি সময়ের আয়তন, সরি আয়তন হলো আমাদের তাপমাত্রার সমানুপাতিক। ঠিক আছে, ওকে, তাহলে একটুখানি আমরা মাথাটাকে ঠান্ডা করি, এরপর আমরা আরেকটা দাদুর কাছে আসবো। সে হলো আমাদের বয়েল দাদু, এবং সে কি করেছে, সেও আমাদের ঠিক এইখানে পিভি ইকুয়াল টু এন আর টি নিয়েই কাজ করেছে। আমাদের চার্লস দাদু যেমন ভি আর টি নিয়ে কথা বলেছিল, আমাদের বয়েল দাদু ভি আর টি নিয়ে কথা না বলে পি এবং ভি নিয়ে কথা বলবে। ঠিক আছে, আর তো আগেই বাদ, তো পি আর ভি নিয়ে যেহেতু বয়েল দাদু কথা বলবে, সে এন এবং টি কে মোল সংখ্যা এবং টি তাপমাত্রা এই দুটাকে পরিবর্তন করবে না, স্থির রাখবে কিংবা ধ্রুবক রাখবে। ঠিক আছে, এরা স্থির কিংবা এরা ধ্রুবক। এই শর্তে বয়েল দাদু বলেছে কোনো একটা সিস্টেমের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হবে এরকম, অর্থাৎ কোন একটা সিস্টেমের আয়তন ওই সিস্টেমের চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ঠিক আছে, এটা যেমন সমানুপাতিকে সমানুপাতিকে পরিবর্তিত হয়েছিল, আয়তন এবার চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ আপনি যদি আয়তন বাড়ান আপনার চাপ কমবে, আপনি যদি আয়তন কমান আপনার চাপ বাড়বে। ঠিক আছে, এই হলো আমার বয়েল দাদুর সূত্র, যেটা ভি সমানুপাতিক 1/p দ্বারা আমরা প্রকাশ করে থাকি। ঠিক আছে, একবারে সিম্পল হিসাব। একটু আগেরটা ছিল ভি সমানুপাতিক টি, এবার হয়ে গেছে ভি সমানুপাতিক 1/p, এবং এই সূত্রটাই এখানে লেখা আছে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম, স্থির তাপমাত্রায়, অর্থাৎ এই তাপমাত্রা যদি স্থির থাকে, কোন নির্দিষ্ট একটা ভরের গ্যাসের আয়তন কিভাবে পরিবর্তন হবে, এর উপর যে চাপটা প্রযুক্ত হচ্ছে এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তার মানে আয়তন এই চাপের সাপেক্ষে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। এখানে এই হাবিজাবি কথা লেখা আছে, এগুলো আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আবার বলতেও পারেন যে এখানে তাপমাত্রা টি এবং মোল সংখ্যা এন যদি ধ্রুবক থাকে তাহলে আয়তন এবং চাপ পি এর সম্পর্ক হবে ভি সমানুপাতিক 1/p। তো পাশে একটু কষ্ট করে এন ও টি যে স্থির, এই কথাটা একটু উল্লেখ করে দিলে ভালো হয়। ঠিক আছে, এই ছিল আমাদের বয়েলের সূত্র। একটু আগে আমরা অলরেডি চার্লসের সূত্র দেখেছি, একটা হলো ভি সমানুপাতিক টি আর একটা হলো ভি সমানুপাতিক 1/p কিংবা ভি ব্যস্তানুপাতিক পি। ঠিক আছে, তো এখন আমরা চলে এসেছি অলরেডি অ্যাভোগাড্রো আরেকটা 3 নম্বর দাদুর সূত্রে, এবং সেও সেম ভাবে এই সূত্র নিয়ে কাজ করেছে। একজন গেল ভিটি, আরেকজন গেল পিভি, আরেকজন এসে পড়েছে এবং সে কাজ করবে ভি এবং এন নিয়ে। তাহলে আর মনে হয় আমাকে রিপিট করতে হবে না যে ধ্রুবক কারা থাকবে, আর তো ক্যান্সেল। ধ্রুবক থাকবে আমাদের পি এবং টি, অর্থাৎ পি টি পরিবর্তন হবে না, স্থির থাকবে কিংবা ধ্রুবক থাকবে। যদি পি এবং কি চাপ এবং তাপমাত্রা যদি ধ্রুবক কিংবা স্থির থাকে, ভি এবং এন এর সম্পর্ক এমন হবে, অর্থাৎ আয়তন বাড়লে অণুর সংখ্যা, মোল সংখ্যা, গ্যাসের পরিমাণ বাড়বে, আয়তন কমলে গ্যাসের পরিমাণ, অণুর পরিমাণ, মোলের সংখ্যা কমবে। ঠিক আছে, এটা একবারে সিম্পল হিসাব। তার মানে দেখেন এইটা কিছুটা কি এই চার্লসের সূত্রের মতো, ভি সমানুপাতিক কি ছিল, এখানে এটা হলো ভি সমানুপাতিক এন, আর বয়েল কি বলেছিল, ভি সমানুপাতিক 1/p। ঠিক আছে, তো এই আমরা তিনটা সূত্র পেয়ে গেলাম। দেখেন অ্যাভোগাড্রোর সূত্রটাও এখানে লেখা আছে, যেখানে একই জিনিস বারবার বলা হচ্ছে, যদি তাপমাত্রা এবং চাপ, এই যে দেখেন এখানে যেটা লেখা আছে, যে আমার অ্যাভোগাড্রোর সূত্রের ব্যাপারটা, এই দেখেন অ্যাভোগাড্রোর সূত্রের ব্যাপারটা দেখা যাচ্ছে, যদি তাপমাত্রা এবং চাপ যদি স্থির তাপমাত্রা ও চাপে, তাপও যদি স্থির থাকে, চাপও যদি স্থির থাকে, স্থির তাপমাত্রা ও চাপে সমান আয়তনের
সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকিবে, ঠিক আছে? তাহলে ভি সমানুপাতিক এন, এখানে কারা স্থির? পি ও টি স্থির, ঠিক আছে? এখানে এগুলাই মিনিং গুলা, এখানকার তাপমাত্রা যে টি, চাপ যে পি, এরা যে ধ্রুবক সেটা বলা আছে, এবং আয়তন যে ভি, মূল সংখ্যা যে এন, এবং এটা বলে তারপর এটা সম্পর্ক দেখানো হয়েছে। কেউ চাইলে এখান থেকে এখানে এদের সংজ্ঞা লিখে ডিরেক্ট আপনারা এই ইকুয়েশনটাও দিয়ে দিতে পারেন, তাইলেও অ্যান্সার কারেক্ট হবে। কষ্ট করে খালি পাশে এই যে পিটি ইকুয়াল টু স্থির, এই পিটি ইকুয়াল টু স্থির, এই জিনিসটা লিখতে হবে। তো টোটালি এই গেল আমাদের তিনটা দাদুর তিনটা সূত্র, যেখানে আপনারা চাইলে একটু শর্ট করে লিখতে পারেন। আমি বারবার বলতেছি, যদি আপনাদের টাইম কম থাকে শুধু সংজ্ঞা লিখবেন আর এটা লিখবেন, সাথে এটা লিখে দিবেন যে কোন দুইটা স্থির এবং কোন দুইটা পরিবর্তনশীল, ঠিক আছে? এই দুটা জিনিস আর কি, এই লাইনটা এবং এখানকার সংজ্ঞাটা প্রতিটার ক্ষেত্রেই সংজ্ঞা এবং লাইন ঠিক থাকলে আপনার অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। তো এই ছিল আমাদের তিনটা সূত্র, যেটা সম্পূর্ণ পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণ থেকে কিন্তু এসে পড়েছে, ঠিক আছে? একটা হলো ভি সমানুপাতিক টি, একটা হলো ভি সমানুপাতিক 1/p, একটা হলো ভি সমানুপাতিক এন, একটা হলো চার্লসের, একটা হলো বয়েলের এবং একটা হলো অ্যাভোগাড্রোর, ঠিক আছে? এই গেল আপনার তিনটা সূত্র। আমার মনে হয় এই তিনটা সূত্র নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। যদি না থাকে তাহলে রেডি হন, আমি একটা বড় ধরনের টুইস্ট দিতে যাচ্ছি, এবং সেই টুইস্টটা হলো, আমরা যেমন এতক্ষণ ধরে আসলে আমরা এই পিভি ইকুয়াল টু এনআরটি তিনটা সূত্র, এই পিভি ইকুয়াল টু এনআরটি থেকে নিয়ে আসছি, কিন্তু আসলে এটা খুবই ফানি এবং খুবই কষ্টকর বিষয় হলো, দুনিয়াতে আসলে আগে এই তিনটা দাদুর সূত্রই আসছিল, ঠিক আছে? এই তিন দাদুর সূত্রই আগে আসছে, এবং এই তিনটা চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রোর এই তিনটা দাদুর সূত্রর পরবর্তীতে এই বিশাল পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র এসেছে। তার মানে আগে এরাই আসছে, এবং এদের থেকে কিন্তু আসলে এই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা আমরা মূলত পেয়েছি, ঠিক আছে? তার মানে এদের থেকে এটা আসছে। আমরা খুবই দুঃখিত যে আমরা আমাদের মুখস্থ করার সুবিধার্থে, নিজেদের স্বার্থে আমরা এখান থেকে তিনটা দাদুর সূত্রকে ছোট করে আসলে সম্মান না দেখিয়ে মুখস্থ করে ফেলেছি, কিন্তু এখন আমরা সম্মান দিব। আমরা কি করব? আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের প্রতিপাদন করব এই তিনটা সূত্রের সাহায্যে, ঠিক আছে? তো আমরা এখন চলে যাব কোথায়? আমি বলেছিলাম এই ভিডিওতে আমরা শেষ করব রচনামূলক প্রশ্ন পিভি ইকুয়াল টু এনআরটি, এবং এটা আমি কথা দিচ্ছি নেক্সট 1 মিনিটে শেষ করব। কয় মিনিটে? 1 মিনিটে শেষ করব, ঠিক আছে? তো আমাদের তিনটা সূত্র দেখা হয়ে গেছে, আশা করি কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরও যদি মনে হয় এটা ক্লাসে আলোচনা করা প্রয়োজন, তাহলে আমি ক্লাসে আলোচনা করে দিব, কোনো টেনশন নাই, ঠিক আছে? তারপরে যদি বুঝে যান তাহলে কমেন্টে জানাবেন যে ম্যাডাম বুঝতে পেরেছি, ঠিক আছে? তাহলে আমি কি করব? পরবর্তী ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন পাবো, আগ্রহ পাবো, ঠিক আছে? তো এখন আমি কোথায় চলে গিয়েছি আমি আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি এর প্রতিপাদনে, যেটা প্রতিবারই আসে, ঠিক আছে? তো শুরু করতেছি এটার অ্যান্সার পড়া। দেখেন এখানে প্রথম লাইনই দেওয়া আছে, আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি কে বয়েল দাদু, চার্লস দাদু ও অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বয় সমীকরণও বলা হয়। অর্থাৎ এই তিন দাদুর সূত্র যেটা ছিল তাদের সমন্বয় করে আমরা আসলে এই সমীকরণটা পেয়ে থাকি, ঠিক আছে? পরের লাইনে কি বলা আছে? মূলত পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণটি এই তিনটা সূত্ররই মিলিত রূপ, ঠিক আছে? এটা তো আমি আগেই আপনাদের বলছি, আসলে এই তিনটা সূত্র আসলে আগে আসছে, পরে এটা আসছে। এখন দেখেন কি বলছে, নরমালি একটা কথা বলছে, যদি কোনো একটা গ্যাসের পরিমাণ n হয়, দেখেন এই সূত্রটা লিখে নিয়ে আপনারা পরে এই কথাটা আর কি বলতে পারবেন। যদি কোনো একটা যদি আর কি n মোল পরিমাণের গ্যাস আপনি নিয়ে সেই গ্যাসের চাপ, তারপর আয়তন, পরম তাপমাত্রা, এগুলো যদি পিভিটি হয়, তাহলে আমরা কি পাবো? আমরা বয়েল দাদু, চার্লস দাদু, অ্যাভোগাড্রো দাদু সূত্র হতে কি পাই? এখন আপনি যেটা করবেন, একটু আগে আমরা যেটা দেখে আসছি বয়েলের সূত্র, আমি যেটা বারবার বলতেছিলাম, আপনারা চাইলে বয়েলের সূত্রটা এইভাবে লিখে ডিরেক্ট লিখে দিবেন, সেইভাবে আপনি সুন্দর মতো করে বয়েলের সূত্র থেকে পাই লিখে ওই সূত্রটাই ডিরেক্ট এখানে যা পড়ে আসছেন, যা পড়ছেন বয়েলের সূত্র যা পড়ছেন সেটা লিখবেন, লিখে দিবেন। পাশে এন বাই কোনটা স্থির থাকে সেটা লিখে দিবেন। চার্লসের সূত্র যা পড়ছেন তা লিখে দিবেন, চার্লসের সূত্রটা লিখে দিবেন, কে স্থির ছিল সেটা লিখে দিবেন। অ্যাভোগাড্রোর সূত্র যা পড়ছেন তা লিখবেন, অ্যাভোগাড্রোর সূত্রটা লিখে দিবেন, এবং কে কার কোন ভাই ব্রাদাররা স্থির ছিল সেটা লিখে দিবেন।
তাহলে 3টা চলে গেল, 3টা কাহিনী অর্ধেক কোশ্চেনের অ্যান্সার শেষ। শেষ। এখন আমাদের যেটা কি করতে হবে, 1 2 3 তিনটা সমীকরণে 1 2 3 1 2 3 আমাদের নাম্বার দিতে হবে। তাহলে এখান থেকে যেটা পাবেন 1/p, এটার নাম্বার দিয়ে দিবেন 1। পরেরটাতে পাবেন v সমানুপাতিক t, এটার নাম্বার দিয়ে দিব 2। পরেরটাতে পাবো আমরা v সমানুপাতিক n, এটার নাম্বার দিয়ে দিব 3। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, যদি বুঝতে পেরে থাকি তাহলে আমরা কি করব, আমরা চিন্তা করব, আমরা অলওয়েজ কি করেছিলাম, আমরা এই এনটি পিএন এগুলাকে স্থির রাখছিলাম এবং এগুলাকে গতিশীল রাখছিলাম, যে এগুলো আসলে পরিবর্তন হচ্ছে কিংবা এগুলো আসলে চেঞ্জ হচ্ছে। ভিপি চেঞ্জ হচ্ছিল, এরা স্থির ছিল, ভিটি চেঞ্জ হচ্ছিল, এরা স্থির ছিল, ভিএন চেঞ্জ হচ্ছিল, এরা স্থির ছিল। তো এখন আমরা চিন্তা করব এখানে যারা যারা আছে, পিভিটি তিনটাই, ঠিক আছে। এন আসলে সবসময় স্থির থাকে। এন আপনি যদি 2-3টা গ্যাস নেন, আপনি গ্যাসের পরিমাণটা একই রাখার ট্রাই করবেন, কখনোই ভিন্ন পরিমাণ নিয়ে আমরা কাজ শুরু করি না, তাহলে এন আসলে চেঞ্জ হয় না। তা আমরা চিন্তা করব যে আসলে এখন সবাই চেঞ্জ হবে এখানকার, এন বাদ এনও কনস্ট্যান্ট থাকে, আরও কনস্ট্যান্ট থাকে। এন আপনি নিজেই একই পরিমাণের নেন, তো আপনি নিজেই এটাকে কনস্ট্যান্ট রাখবেন। আর তো সবসময় কনস্ট্যান্ট, তাহলে কে বাকি থাকলো, বাকি থাকলো এন বাদ আর বাদ পি এবং ভি টি, তিনটাই যদি আপনার চেঞ্জ হয়, তাহলে আমরা কি করব, 1 2 3 কে মিলিয়ে দিয়ে পাবো, যোগ করে পাবো, কি পাবো, উপরে এনটি নিচে পি পাবো না আমরা। এটা পি ছিল নিচে, উপরে ছিল এনটি, এই তো আপনি পেয়ে গেলেন একটা জিনিস। এখন আমি 1000 বার বলেছি, কি বলেছি, এই সমানুপাতিক উঠানোর জন্য আমাদেরকে একটা সমান সমান আনার জন্য একটা কনস্ট্যান্ট কে আনতে হয়, একটা কনস্ট্যান্ট কে আনতে হবে, কারণ এই সমানুপাতিক ইজ নট ডিরেক্টলি ইকুয়াল। এটাকে ইকুয়াল করার জন্য আমাদেরকে একটা সমানুপাতিক আনতে হবে, এবং এই ক্ষেত্রে আমরা যে সমানুপাতিক আনবো সেটার নাম হলো ক্যাপিটাল আর এন টি, ঠিকই থাকবে, নিচে থাকবে পি। ঠিক আছে, নিচে থাকবে আমার পি। তাহলে কি হয়ে যাবে, এই নিচের পিটা কি হয়ে যাবে, ভি এর সাথে আর গুণন হয়ে যাবে পিভি, আর এই পাশে হয়ে যাবে এন আর টি। এই তো আপনার সমীকরণের প্রমাণ শেষ। আপনার সমীকরণের প্রমাণ এখানেই শেষ। জাস্ট 3টা সমীকরণটা লিখছেন, লিখে 3টাকে মিলাই দিবেন। ডিরেক্ট বলতে পারেন 1 2 3 মিলিয়ে পাই, মিলিয়ে কি পাবেন, এই যে 3টার একখানে করে দিবেন, নিচে পি এবং উপরে এনটি, শেষ। এটা সমানুপাতিক উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট আনবেন, যেটা আর বসাই দিবেন পিভি ইকুয়াল এন আর টি। পরবর্তী লাইনে আপনি একটু সুন্দর করে লিখে দিতে পারেন, যে আটটাকে আমরা আকাশ থেকে নিয়ে আসলাম, সেটা আসলে আকাশ থেকে আসে নাই, ওইটার নাম হলো মোলার গ্যাস ধ্রুবক, এবং সেই আর এর মানও একটা আছে, রেসপেক্টেড মান আছে, সেটা হলো 8.314 জুল মোল ইনভার্সন কেলভিন ইনভার্সন। ঠিক আছে, মোল ইনভার্সন কেলভিন ইনভার্সন, এটা লিখে দিবেন, আপনার প্রমাণ শেষ। এখানে সুন্দর করে প্রুফটা লিখতে পারেন। এই হলো আপনার বিশ্ববিখ্যাত পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রের প্রমাণ। ঠিক আছে, এই তো গেল প্রমাণ, এই গেল আমার দাদুদের সূত্র, এই আমার চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক মূলত শেষ। আমরা পরবর্তী ভিডিওতে যেটা করব, আমরা এই পিভি ইকুয়াল টু এনআরটি সম্পর্কে 2টা ম্যাথ ছিল এটা সংক্রান্ত, সেই ম্যাথ 2টা আমরা সলিউশন করার ট্রাই করব। তো এই তো আমরা আমি আশা করি আর কি আপনারা এই কোশ্চেনটা ইজিলি সলভ করতে পারবেন। জাস্ট 3টা সূত্র লিখবেন, 3টা সূত্রকে মিলাই দিবেন, মিলাই দিয়ে একটা কনস্ট্যান্ট কে নিয়ে আসবেন, ওই কনস্ট্যান্টের নামটা বলে দিবেন, আপনার কোশ্চেন সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে এই সূত্র সংক্রান্ত ম্যাথগুলো দেখব। তার আগ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি, কেমিস্ট্রি পড়তে থাকি।